আমাদের আজকে পড়ার টপিক রুই মাছ। রুই মাছের আজকে যে অংশটা পড়বো আমরা সম্পূর্ণ বেসিক। এই বেসিকটা থেকে আমরা নেক্সট দিন আস্তে আস্তে ডিসক্রাইব করব, ঠিক আছে। প্রথমে আমরা যে জিনিসটা দেখব হচ্ছে রুই মাছের গঠন, ঠিক আছে। রুই মাছের গঠন, রুই মাছের দেহকে আলোচনা করার সুবিধার্থে তিনটা অংশে ভাগ করছে। এই অংশের নাম হচ্ছে হলো মস্তক, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশের নাম দেহকাণ্ড, আর এই অংশটার নাম হচ্ছে লেজ। দেখো, লক্ষ্য করো, রুই মাছের এটার নাম কি? মস্তক। এই অংশের নাম কি? দেহ কাণ্ড। আর এই অংশের নাম হচ্ছে হলো লেজ, ঠিক আছে। তাহলে দেখো, অনেক সময় এডমিশন টেস্টে আসে যে নিচের কোন সিকোয়েন্সটি রুই মাছের দেহের জন্য প্রযোজ্য। তাহলে মনে রাখবা, রুই মাছের দেহ ইকুয়াল টু মাদল। সিকোয়েন্স দেখো, দেহ, আমি দেহ কাণ্ড বলিনি, বলছি দেহ, দেহের একটা অংশের নাম হচ্ছে হলো দেহকাণ্ড। মতে মস্তক, দতে দেহকাণ্ড, লতে লেজ। রুই মাছের দেহকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, মাথা, দেহকাণ্ড এবং লেজ, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করো, মাথা, দেহকাণ্ড এবং লেজ। আজকে আমরা মাথা, দেহকাণ্ড, লেজের মধ্যে কোথায় কোন অংশে কী থাকে শুধু এতটুকু জানবো, আর রক্ত সংবহন তন্ত্র সম্বন্ধে একটু ক্লিয়ার কনসেপ্ট নেব, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো, রুই মাছের এই অংশের নাম হচ্ছিল মস্তক। মস্তকে চোখ থাকবে, আর কোনো কিছু থাকবে না, আইস টাইস কিচ্ছু থাকবে না। মস্তকের পিছনের অংশে, এই অংশে থাকে ফুলকা, 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 আর বাকি অংশটার নাম দেহকাণ্ড। এই দেহকাণ্ডের মধ্যে এরকম কিছু গোলাকার আইস থাকে। কী থাকে? গোলাকার আইস থাকে। আইসটা কীরকম? আইস হচ্ছে হলো গোলাকার, 2 হচ্ছে হলো মসৃণ, আর 3 নম্বর হচ্ছে হলো কাঁটাবিহীন। কি বিহীন? কাঁটাবিহীন। এই ধরনের আইসকে বলা হয়, তোমরা জানো, CYCLOID, সাইক্লয়েড আইস। সাইক্লয়েড আইস পাওয়া যায় অ্যাক্টিনোপটেরেজি শ্রেণীভুক্ত মাছে। তাহলে রুই মাছ কোন শ্রেণীভুক্ত? অ্যাক্টিনোপটেরেজি, ঠিক আছে। তাহলে রুই মাছের আইসকে কী বলা হয়? সাইক্লয়েড আইস। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো এক বছরে এই কোশ্চেনটা আসছিল, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করো, আমরা রুই মাছের কী শিখলাম? রুই মাছের আইস চিনলাম। রুই মাছের আইসের নাম কি? সাইক্লয়েড আইস, ঠিক আছে, সাইক্লয়েড আইস। এখন দেখো, রুই মাছের এটা পৃষ্ঠীয় অংশ যা পাখনা ধারণ করে, এর নাম হচ্ছিল কি? পাখনা, পৃষ্ঠ পাখনা। এখানে পাখনা আছে, এর নাম হচ্ছিল কি পাখনা? বক্ষ পাখনা। এখানে একটা পাখনা, এক জোড়া পাখনা রয়েছে, এর নাম শ্রোণী পাখনা। আর এখানে যেটা রয়েছে এর নাম হচ্ছিল পায়ু পাখনা। আর যেটাতে চলাচল করে কে লেজ বলা হয়, লেজ গঠনকারী পাখনার নাম হচ্ছে কি পাখনা? পুচ্ছ পাখনা, ঠিক আছে। তা লক্ষ্য করো, রুই মাছের দেহে তুমি কয় প্রকারের পাখনা পাইলা? রুই মাছের দেহে আমি 5 প্রকারের পাখনা পেলাম, যার মধ্যে বক্ষ পাখনার সংখ্যা 2টা, শ্রোণী পাখনার সংখ্যা 2টা, পায়ু পাখনা 1টা, পুচ্ছ পাখনা 1টা কিন্তু দ্বিখণ্ডিত, আর রম্বসের মতো দেখতে হচ্ছে পৃষ্ঠ পাখনা কয়টা? 1টা। তাহলে মোট পাখনা কয়টা? পাখনা যে 2 2 4 4 3 7, কয় প্রকার? 5 প্রকার। এর মধ্যে মনে রাখবার নোট আসবে একটা, প পাখনা 1, আর সব শ্রোণী পাখনা এবং বক্ন পাখনা কয়টা? 2টা। তাহলে রুই মাছের অযুগ্ম পাখনা কয়টা? 1টা করে, যেটা আছে প পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা এবং পৃষ্ঠ পাখনা। আর যুগ্ম পাখনা হচ্ছে বাকি সব শ্রোণী পাখনা এবং বক্ষ পাখনা, ঠিক আছে। এই 3টা জিনিস মাথার মধ্যে ক্লিয়ার কনসেপ্ট নাও, দেহের গঠনে লাগবে এটা, ঠিক আছে। তো দেহকাণ্ডের মধ্যে কী রয়েছে? তোমার আইস রয়েছে, সাইক্লয়েড আইস, এবং পাখনা রয়েছে 5 প্রকারের, কয়টা? 7টা। এছাড়াও পায়ু পাখনার সামনে এইখানে 3টা ছিদ্র থাকে। এই ছিদ্রের ক্রম হচ্ছে হলো পা জো রে, পা জো রে। পতে হচ্ছিল পায়ু ছিদ্র, জতে হচ্ছিল জনন ছিদ্র,
আর রতে হচ্ছিল রেচন ছিদ্র। খুব ভালো করে মনে রাখবা রুই মাছের দেহকাণ্ডে কী কী আছে। রুই মাছের দেহকাণ্ডে মেইনলি রয়েছে আইস, আইস সাইক্লয়েড ধরনের, তারপর রয়েছে পাখনা 7টা 5 প্রকারের, যুগ্ম এবং অযুগ্ম পাখনা। অযুগ্ম পাখনা হচ্ছে পাখনাগুলো, আর যুগ্ম পাখনা হচ্ছে সব পাখনা, মানে শ্রোণী পাখনা, বক্ষ পাখনা। এছাড়াও পায়ু পাখনার আশেপাশে 3টা ছিদ্র রয়েছে যা দিয়ে রুই মাছ বিভিন্ন ধরনের জৈবনিক কার্যক্রম পরিচালনা করে। সেই ছিদ্রের সিকোয়েন্স হচ্ছে 5 জোড়ে: পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। ঠিক আছে, তাহলে মস্তক তো বললাম কিছুই নেই, খালি চোখ আছে। দেহকাণ্ড তো বললাম দেহকাণ্ডে রয়েছে। আর এই যে পুচ্ছ পাখনা দিয়ে গঠনকারী অংশের নাম হচ্ছে হলো লেজ। লেজ। তাহলে এখনকার আমার পয়েন্ট আসবে কি বলো? এখনকার আমার পয়েন্ট আসবে হচ্ছিল লেজ। রুই মাছের লেজ কীরকম দেখো। এখন এটা রুই মাছের লেজ। কি পাখনা? পুচ্ছ পাখনা। কয়টা? একটা। দ্বিখণ্ডিত। লেজ কয় খণ্ডিত? দ্বিখণ্ডিত। দ্বিখণ্ড, খণ্ডদ্বয় একই রকম দেখতে, একই রকম দেখতে। আর একই কথাটাকে বায়োলজির ভাষায় বলা হয় হোমো। তোমরা খুব ভালোভাবে জানো একই মানে হচ্ছিল হোমো। তাহলে পুচ্ছ পাখনা কয়টা? একটা। কয় খণ্ডিত? দ্বিখণ্ডিত। খণ্ডদ্বয় দেখতে কীরকম? একই রকম। আর লেজের বায়োলজিক্যাল নাম সার্কাল। তাই এই রুই মাছের লেজকে বলা হয় হোমো সার্কাল লেজ। লক্ষ্য করো রুই মাছের আইসকে কী বলছি আমি? সাইক্লয়েড আইস। আর লেজকে বলেছি হোমো সার্কাল লেজ, যা বহন করে হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি শ্রেণীর বৈশিষ্ট্য। রুই মাছ অবশ্যই অ্যাক্টিনোপটেরেজি শ্রেণীভুক্ত, ভার্টিব্রেটা উপপর্বের। ঠিক আছে, ওকে। তাহলে বাহ্যিক গঠন সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল। এখন আমরা জানবো হচ্ছে একটু বেসিক, সেটা হচ্ছে আইস। আইসের গঠন। কিসের গঠন? আইসের গঠন। এখন লক্ষ্য করো তোমরা রুই মাছের আইস। আগে সিকিউ এর চেয়ে এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট। এখানে সিকিউ এর চেয়ে কি ইম্পর্টেন্ট বেশি? এমসিকিউ। এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টে এখান থেকে এমসিকিউ এসেছিল। তোমরা লক্ষ্য করো আমরা রুই মাছের আইসটা প্রথমে যেটা বলেছি কী ধরনের? রুই মাছের আইসটা হচ্ছে সাইক্লয়েড ধরনের। কী ধরনের বলেছি? সাইক্লয়েড আইস। কেন সাইক্লয়েড আইস? ওই গোলাকার, মসৃণ এবং আকারে বড়। ঠিক আছে, এখন দেখো রুই মাছের আইসের একটা বেসিক দিই তোমাদেরকে। মনে করো এটা একটা রুই মাছের আইস, সাধারণ আরও ছবি অ্যাড করলাম। আইসের এইটা একটা কেন্দ্র। কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস অথবা ফোকাস। নিউক্লিয়াস অথবা ফোকাস। কারণ তোমরা সবসময় জানো আমাদের কেন্দ্র যে থাকে তাকে আমরা তাদের উপর আমাদের কী থাকে? একটা আলাদা ফোকাস থাকে। ঠিক আছে, এই ফোকাসের চারপাশে কিছু এরকম বৃত্তাকার রেখা পাওয়া যায়। বৃত্তাকার রেখা পাওয়া যায়। এই রেখাগুলোর নাম হচ্ছে হলো সার্কুলি। কীগুলি? সার্কুলি। সার্কুলের উপর যদি শক্ত পদার্থ মানে ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ জমা হয়, সার্কুলের উপর একটা আল তৈরি হয়। আল। আল মানে কি অংশ? উঁচু অংশ। উঁচু অংশ। দুই আলের মাঝখানে একটা নিচু অংশ থাকে, তাকে বলা হয় খাল। খাল মানে গর্ত, তোমরা খুব ভালোভাবেই জানো। ঠিক আছে, তো লক্ষ্য করো রুই মাছের আইসের কেন্দ্রকে কি বলা হয়? ফোকাস। এক মার্কের জন্য খুব ফেভারিট কোশ্চেন, ফোকাস কি? বলতে হবে রুই মাছের আইসের কেন্দ্রের অংশের নাম হচ্ছে হলো ফোকাস, যাকে নিউক্লিয়াস নামেও বলা যেতে পারে। ঠিক আছে, ফোকাসকে কেন্দ্র করে কিছু বৃত্তাকার রেখা পাওয়া যায়, তার নাম কি? সার্কুলি। কি নাম? সার্কুলি। সার্কুলির মধ্যে কি জমা হয়? ক্যালসিয়াম কার্বনেট জমা হয়। সার্কুলি কিছুটা উঁচু হয়, এই উঁচু অংশের নাম আল। আর দুই সার্কুলের মাঝখানে উঁচু অংশ রয়েছে তার নাম হচ্ছে হলো নিচু অংশ, সেই নিচু অংশের নাম হচ্ছে হলো খাল। তাহলে এখন চিন্তা করে দেখো আমি কি করলাম। দেখো 2 নম্বর বৃত্তাকার যে পথটা রয়েছে, 2 নম্বর বৃত্তাকার যে কক্ষপথের মতো রয়েছে, অরবিটের মতো রয়েছে যেটা, সেটাকে আমি কী করলাম? স্পষ্ট করলাম। এখানে বেশি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট ডিপোজিট হয়েছে। ঠিক আছে, এই অংশ, এইটার নাম হচ্ছে হলো কি জানো? এটার নাম হচ্ছে হলো অ্যানুলি। তাহলে মনে করো যদি তোমাকে কখনো কোশ্চেন করা হয় সার্কুলের উপর যদি কোনো পদার্থ জমা হয়ে সার্কুলিটাকে যদি স্পষ্ট এবং মোটা তৈরি করে, তখন সেই বস্তুর নাম হয়ে দাঁড়ায় অ্যানুলি। অ্যানুলি কথাটার সঙ্গে অ্যানুয়াল ভাব আছে একটা। অ্যানুয়াল শব্দটা ওয়ার্ড আছে। অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক। বার্ষিক। অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক। তাহলে দেখো অ্যানুয়াল জিনিসটা বৃত্তাকারে রয়েছে না, তাই তাকে বলে বার্ষিক বলয়, তাকে বলা হয় বর্ষ বলয়। রুই মাছের এই অ্যানুলির সংখ্যা দেখে তুমি রুই মাছের বয়স সম্বন্ধে ধারণা পেতে পারো। ঠিক আছে, তা লক্ষ্য করো কি বললাম?
কেন্দ্রীয় অংশের নাম ফোকাস, প্রান্তীয় অংশের যে বৃত্তাকার রেখাগুলো রয়েছে তার নাম সার্কুলি, সার্কুলি স্পষ্ট হলে তাকে বলা হয় অ্যানুলি, যেটা অ্যানুলি তার রুই মাছের বয়স তত বছর। ঠিক আছে, তা দেখো রুই মাছের আইসের বর্ণনা যখন বলবো, বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়, পৃষ্ঠীয় আইস আছে, অঙ্কীয় আইস। পৃষ্ঠীয় আইস মানে পিঠের দিকে, মানে যে রম্বস আকৃতির যে পাখনা ছিল, পৃষ্ঠপাখনার আশেপাশে যে কালচে আইস রয়েছে সেগুলো, আর নিচের দিকে যেটা হচ্ছে বক্ষ পাখনা, শ্রেণী পাখনা, পায়ু পাখনার দিকে যেগুলো রয়েছে সেগুলো ছিল অঙ্কীয় আইস। পৃষ্ঠীয় আইসগুলো কী রকম? পৃষ্ঠীয় আইসগুলো দেখতে কালচে, ঠিক আছে, কারণ ওর কেন্দ্রটা হচ্ছে, ফোকাসটা হচ্ছে লাল আর প্রান্তটা হচ্ছে কালো, তাই পৃষ্ঠীয় আইসগুলো হচ্ছে লালচে কালো। কিন্তু জলচর উদ্ভিদের সংস্পর্শে থাকে না ওরা, শৈবাল জাতীয় উদ্ভিদ, তাই আইসের উপরে একটা শৈবালের স্তর জন্মে, অর্থাৎ সবুজ রঙের একটা স্তর জন্মে, তাই আইসের বর্ণ হয়ে যায় কিছুটা সবুজ কালারের মতো। ঠিক আছে, তাহলে বলো রুই মাছের আইস যখন বলবো আমি, দেখো রুই মাছ তো ভাগ করে নিলাম, এই এরিয়ার উপরে যেটা সেটা পৃষ্ঠীয় আইস, এটা হচ্ছে লালচে কালো, শৈবাল সমৃদ্ধ, মানে শৈবালের সঙ্গে থাকার কারণে এটা লালচে সবুজ একটা ফ্লেভার বা আভা নিয়ে আসে। ঠিক আছে, আর নিচের দিকে যে আইসগুলো রয়েছে, এইখানে এই অংশে যে আইসগুলো রয়েছে এটা হচ্ছে সিলভার কালার, কী কালার? সিলভার কালার। এই হচ্ছে রুই মাছের আইসের অংশ। ঠিক আছে, তা বলো এখন আইসকে আবার বুঝছো, আইসকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? আইসকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। দেখো আইসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা মনে করো আইস এরকম, এখানে তো ফোকাস আছেই, এটা হচ্ছে হলো প্রথিত অংশ কই থাকে? চামড়াতে আটকানো। চামড়াতে বলা হয় ডার্মাল পকেট। তাহলে মনে করো প্রথিত অংশটা কি সামনে থাকে না, তাই একে বলা হয় অগ্র অংশ। ঠিক আছে, তাহলে প্রথিত অগ্রক্ষেত্র কার ভেতর প্রথিত থাকে? ডার্মাল পকেটে প্রথিত থাকে। ঠিক এগুলোর গঠন কীরকম জানো? ওই যে কিছু টিন আছে না, যে ইটের মতো কিছু অংশ দিয়ে তৈরি করে, একটার পেছনে একটা ঢোকায় দিচ্ছে, ওই জিনিসটার মতো কিছুটা। সামনের একটা আইসের সামনের অংশ থাকবে চামড়ার ভিতরে, আর ওর পেছনের অংশ থাকবে বাইরে। ঠিক ওর পরবর্তী আইসটার কী হবে? সামনের অংশটা অগ্রবর্তী আইসের পিছনের অংশে চামড়ার ভিতরে ঢুকে থাকবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, তোমাকে যদি বলি 1 2 3, স্কেল 1, স্কেল 2, স্কেল 3, এটা স্কেল 1-এর অগ্রক্ষেত্র, অর্থাৎ প্রথিত অংশ বা ডার্মাল পকেট অংশ চামড়ার মধ্যে আটকে থাকবে, পিছনের অংশটা উপরের দিকে থাকবে। 2-এর আবার সম্মুখ অংশটা ডার্মাল পকেটে এসের নিচের অংশে থাকবে। ঠিক অনুরূপভাবে 3-এও 4-এও এই কথাটা চলতেই থাকবে। ঠিক আছে, তার লক্ষ্য করো, প্রথমে যে জিনিসটা বললাম আমি, যে তোমার প্রথম সম্মুখ অংশের নাম কি? অগ্রক্ষেত্র বা ডার্মাল পকেট অংশ, বা কি অগ্রক্ষেত্র বা ডার্মাল পকেট অংশ। ঠিক আছে, এখানে কই থাকে? এটা ডার্মিসের ভিতরে ঢুকে থাকে এবং তন্তুময় হয়, মানে সুতার মতো একটা অংশ থাকে যা দিয়ে আটকে থাকে। এইটার নাম কি? এটার নাম হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র। এটা কি ময়? এটা হচ্ছে ডেন্টিনময়। ঠিক আছে, আর মাঝখানে যেটা রয়েছে তাকে বলা হয় মধ্যক্ষেত্র, যা সাইডের দুটো অংশ তৈরি করে। ঠিক আছে, অগ্রক্ষেত্রের মধ্যে একটা বস্তু থাকে যার নাম রেডি। অগ্রক্ষেত্রের মধ্যে একটা বস্তু থাকে যার নাম হচ্ছিল রেডি। ঠিক আছে, এই রেডিটা কি? দেখো এই রেডিটা হচ্ছে কিছু না, লম্বা কিছু খাঁজ করা দাগ। তাহলে রেডিটা কীরকম হবে? এইরকম মনে করো কী হবে? লম্বা কিছু খাঁজ করা দাগ। ঠিক আছে, তাহলে আইসের গঠন সম্বন্ধে তোমাকে আলোচনা করতে গেলে প্রথমে যে জিনিসটা নিয়ে আসতে হবে সেই জিনিসটার নাম হচ্ছে আইসের কেন্দ্র, তার নাম ফোকাস। আইসের বর্ণ হচ্ছে লালচে কালো, উপরেরগুলো নিচেরগুলো সিলভার। আর জলচর উদ্ভিদের সংস্পর্শে থাকার কারণে পড়া যায় লালচে সবুজ বা কালচে সবুজ, এই টাইপ কিছু একটা আছে, বইয়ে দেখে নিও। তারপর লক্ষ্য করো আইসের যে কেন্দ্রীয় অংশকে কেন্দ্র করে যে বৃত্তাকার রেখাগুলো রয়েছে তার নাম হচ্ছে সার্কুলিকে যেটা স্পষ্ট হয় তার নাম হচ্ছে অ্যানুলি। একটা অ্যানুলি নির্ধারণ করে দেবে রুই মাছের বয়স কত। যতটা অ্যানুলি থাকবে রুই মাছের বয়স তত বছর। ঠিক আছে, আইসের কয়টা অংশ? 3টা অংশ, প্রথিত অংশ বা অগ্রক্ষেত্র, পশ্চাৎ অংশ বা ডেন্টিনময় অংশ, আর এটা হচ্ছে মধ্যক্ষেত্রে কি সাইড দুটো গঠন করে। আর অগ্রস্থ অংশের ক্ষেত্রে কিছু খাঁজময় অংশ থাকে যার নাম বলা হয় রেডি। এই কথাটা লিখলেই হবে। আর একটা জিনিস সবচেয়ে বেশি হটকেক এমসিকিউ যেটা এই চ্যাপ্টারের বা এই টপিকের, সেটা হচ্ছে আইসের বৃদ্ধি ঘটে কখন? না, আইসের বৃদ্ধি ঘটে হচ্ছে বসন্ত থেকে গ্রীষ্মকালে। বসন্ত এবং গ্রীষ্ম, আগে কিন্তু গ্রীষ্ম দেবো না, বসন্ত এবং গ্রীষ্মকালে। ঠিক আছে, এই 4 মাস ধরে আইসের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, যাই হোক, আইস সম্বন্ধে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেল। ঠিক আছে,
এখন দেখো পৃষ্ঠীয় অংশ অঙ্কীয় অংশ। অঙ্কীয় অংশটা ফাঁপা, এই ফাঁপার হচ্ছে ক্যাভিটি থাকে। এই ক্যাভিটির নাম হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি। কি ক্যাভিটি রে? পেরিটোনিয়াল ক্যাভিটি। এই পেরিটোনিয়াল ক্যাভিটির সামনের দিকে থাকে হার্ট। রুই মাছের হার্ট কয় প্রকোষ্ঠী? 2 প্রকোষ্ঠী। এই হার্টকে ওই অংশের নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। পেরিকার্ডিয়াল ক্যাভিটি মানে যেখানে হৃৎপিণ্ড অবস্থান করে। রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্যটা এই চ্যাপ্টারের মোস্ট ভ্যালুয়েবল একটা এমসিকিউ বা সিকিউ এর মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো রুই মাছের আমরা এখন পড়ব হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। বেসিক শুধু আজকে বলাবো, বেসিক। তোমরা জানো অনেক কিছুই, ঠিক আছে? রক্ত সংবহন তন্ত্র কী? রক্ত কোনো একটা জায়গা থেকে বের হয়ে পুনরায় সেই জায়গায় ফিরে আসতে যে তন্ত্রটা চালায় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের 3টা অংশ: রক্ত, রক্তবাহিকা এবং হৃৎপিণ্ড। আজকে আমরা রুই মাছের হৃৎপিণ্ড সম্বন্ধে জানবো এবং রুই মাছের রক্তবাহিকা, রক্তের মধ্যে যে রক্তকণিকাগুলো রয়েছে তার মধ্যে একটা উপাদান অনুপস্থিত, তার নাম মনে রাখবা অনুচক্রিকা। অনুচক্রিকা স্পষ্ট এমসিকিউ একটা। রুই মাছের রক্তকণিকায় কোনটা অনুপস্থিত? অনুচক্রিকা। এখন দেখো আজকে আমরা রুই মাছের হৃৎপিণ্ড পড়বো, আর অন্য কিছু পড়বো না। রুই মাছের রক্ত সম্বন্ধের মধ্যে কী পড়বো? হার্ট পড়বো। কী পড়বো? হার্ট। হার্ট সম্বন্ধে প্রথমে যে জিনিসটা আসবা তার নাম ছিল, জানতে হবে একবর্তনী অথবা একচক্রী সংবহন কি, একটা দ্বিবর্তনী বা দ্বিচক্রী সংবহন কি। তাহলে দেখো তোমরা দুটো ওয়ার্ড খুব ভালোভাবে জানবা, যদিও ফার্স্ট ইয়ারে পড়ে এসছো রক্ত সম্বন্ধে, তাও তোমরা দেখো এই জিনিসটা একটু ক্লিয়ার কনসেপ্ট নাও। একচক্রী বা একবর্তনী, যদি কোনো হৃৎপিণ্ড দিয়ে কার্বন ডাই অক্সাইড অথবা অক্সিজেন যে কোনো একটা, যদি কোনো হৃৎপিণ্ড দিয়ে কী বললাম? কার্বন ডাই অক্সাইড অথবা অক্সিজেন শুধুমাত্র একটা প্রবাহিত হয়, সেই ধরনের সংবহনকে বলা হয় একবর্তনী বা একচক্রী সংবহন। আর যেটা দিয়ে কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন দুটাই পরিবাহিত হয় তাকে বলা হয় দ্বিবর্তনী বা দ্বিচক্রী সংবহন। দ্বিবর্তনী অথবা দ্বিচক্রী সংবহন। এখন দেখো এখানে একটু লক্ষ্য করে দেখো, রুই মাছের হৃৎপিণ্ড যদি এইরকম হয়ে থাকে, সাপোজ হবে যে এরকম না, আমি জাস্ট বোঝা দেওয়ার জন্য একটু বলতেছি। দেখো এখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, পুরো হৃৎপিণ্ড দিয়ে কী পরিবাহিত হয়েছে? কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়ে বের হয়ে গেছে, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে দেখো মানুষের হৃৎপিণ্ড লক্ষ্য করো, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে? এগুলো অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। দেখো এই দেখো এখানে ঢুকছে কে? কার্বন ডাইঅক্সাইড। এখানে কে আসছে? কার্বন ডাইঅক্সাইড। এখানেও কি? কার্বন ডাইঅক্সাইড। এখানে ল্যাভো না র্যাভো দিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইড পরিশুদ্ধ হওয়ার জন্য আবার ফুসফুসে গিয়েছিল। পরিশুদ্ধ হওয়ার জন্য কোথায় গেছে? ফুসফুসে গিয়েছিল। ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড কী হয়েছে? এক্সিট হয়েছে। ওর কম্পারেটিভলি কী ঢুকছে? অক্সিজেন এন্ট্রি নিচ্ছে। অক্সিজেন এন্ট্রি নিচ্ছে। তাহলে এখানে কি? অক্সিজেন। এখানে কি আসছে? অক্সিজেন। তার ছবি দুটো লক্ষ্য করো ভালো করে। এই সংবহনে শুধু কার্বন ডাইঅক্সাইড প্লে রোল করছে, তাই একে কার্বন ডাইঅক্সাইডের সাপেক্ষে বলা হয়েছে একচক্রী সংবহন। যদি অক্সিজেন পরিবহন করতো তাহলে কী বলতাম? অক্সিজেনের সাপেক্ষে হচ্ছিল একচক্রী সংবহন। অর্থাৎ যে সংবহন প্রক্রিয়ায় শুধু অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় তাকে বলা হয় একচক্রী সংবহন। একচক্রী সংবহন। তাহলে আরেকটা দেখো একচক্রী সংবহন, আরেকটা দেখাই দিই তোমাদেরকে। এই একচক্রী সংবহনের উপাদান কি? অক্সিজেন। অক্সিজেন, ঠিক আছে? তা দেখো লক্ষ্য করো, উপরে ছবিটা লক্ষ্য করো যে হৃৎপিণ্ডটা ফানেল আকৃতির যে হৃৎপিণ্ডগুলো রয়েছে সেই হৃৎপিণ্ডের মধ্যে হয় কার্বন ডাইঅক্সাইড আছে না হয় অক্সিজেন আছে। তাই এই সংবহনকে বলা হয় একচক্রী। আর ডিম্বাকার হৃৎপিণ্ড আমাদের যেটা মানুষের যেটা রয়েছে, গোলাকার হৃৎপিণ্ড বা মোচাকৃতির হৃৎপিণ্ড রয়েছে, এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, ঢুকে বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পুনরায় অক্সিজেন ঢুকতেছে, আর বেরোচ্ছে কি? অক্সিজেন বেরোচ্ছে। এই অক্সিজেনটা কী দিয়ে বেড়ায় যাবে? অ্যাওটা দিয়ে বেড়ায় যাবে। অ্যাওটা কী দিয়ে বেড়ায় যাবে? এটাই বলো তো। অ্যাওটা দিয়ে বেড়ায় যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? এটা কয় চক্রী? দ্বিচক্রী। কেন দ্বিচক্রী? দেখো এক চক্রে রোল প্লে করছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক অপরপক্ষে কার্বন ডাইঅক্সাইড না, শুধু অক্সিজেন ছিল। লাস্ট টাইম বলে দিচ্ছি, যে সংবহন প্রক্রিয়ায় শুধু কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন পরিবাহিত হয় তাকে বলা হয় একচক্রী সংবহন। আর যে সংবহন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটাই পরিবাহিত হয় তাকে বলা হয় দ্বিচক্রী সংবহন। কয় চক্রী সংবহন? দ্বিচক্রী সংবহন, ঠিক আছে? এখন তোমাকে বলা হবে যে হৃৎপিণ্ড শুধু কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে তাকে কী বলা হবে? শিরা হৃৎপিণ্ড। কারণ তোমরা জানো শিরা কী পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইড। শিরার ইংলিশ নাম কি? ভেইন।
ভেনের সাপেক্ষে আমি বলতে পারবো ভেনাস হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ড কোন ধরনের জানো? রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে একচক্রী সংবহন বিশিষ্ট। একচক্রী সংবহনের মধ্যে এটা শুধু কী পরিবহন করে জানো? শুধু কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। তাই রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হৃৎপিণ্ড। 2 মার্কের খুব ফেভারিট কোয়েশ্চেন সাবজেক্ট, রুই মাছের হৃৎপিণ্ডকে শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হৃৎপিণ্ড বলা হয় কেন? ঠিক আছে। ঠিক অপরপক্ষে অক্সিজেন সমৃদ্ধ হৃৎপিণ্ডকে বলা হচ্ছে আর্টারিয়াল হৃৎপিণ্ড। কেন আর্টারিয়াল? কারণ আমরা জানি আর্টারির কন্টেন্ট কি? অক্সিজেন। ঠিক আছে, আর্টারিয়াল হৃৎপিণ্ড। তাহলে এখন তোমাকে কোশ্চেন করা হবে এই ধরনের দ্বিবর্তনী সংবহন কি? দ্বিবর্তনী হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটাই থাকবে, ঢুকবে কি বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড, বের হয়ে যাবে কি অক্সিজেন। ঠিক আছে, একচক্রী এবং দ্বিবর্তনী, একচক্রী বা একবর্তনী, দ্বিচক্রী বা দ্বিবর্তনীটা কমপ্লিট হয়ে গেল। আমরা রুই মাছের হৃৎপিণ্ডের গঠনটা জানবো একটু। ঠিক আছে, জেনেই আজকে শেষ করে দেবো। তা লক্ষ্য করো, রুই মাছের হৃৎপিণ্ড কি একচক্রী না দ্বিচক্রী? আমি বলছি একচক্রী। অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড। দেখো এখন মনে করো এটা রুই মাছের অ্যাট্রিয়াম। সহজ ছবিটা দেই, বই আরও ছবি আছে ডাট করবা। অ্যাট্রিয়াম, এটার নাম কি? ভেন্ট্রিকল। এর নাম বালবাস আর্টারিওসাস, এর নাম হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যাওটা বা ভেন্ট্রাল অ্যাওটা। ভেন্ট্রাল অ্যাওটা। তা লক্ষ্য করো রুই মাছের হৃৎপিণ্ড, এটার নাম কি বলছি বলো? এটার নাম হচ্ছিল অ্যাট্রিয়াম। এটার নাম কি? ভেন্ট্রিকল। এটা কি? বাল্বের মতো দেখতে না? বালবাস আর্টেরিওসাস। বালবাস আর্টেরিওসাস কিসের অংশ? ভেন্ট্রিকলের অংশ। ভেন্ট্রিকল থেকে যে আউটা আসছে তার নাম হচ্ছিল ভেন্ট্রাল অ্যাওরটা। ঠিক আছে, এখন দেখো এখানে একটা গর্ত তৈরি হয়েছে, সাইনাস। গর্ত মানে কি? সাইনাস ভেইনের সমষ্টি, সাইনাস ভেনোসাস। আর এগুলোর নাম হচ্ছিল ডাকটাস কুভেইরি বা ডাকটাস কুভিয়ে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। ঠিক আছে, দেখো ডাকটাস কুভিয়ে দিয়ে, ডাকটাস কুভিয়ে কয়টা? এটা রাইট, এটা লেফট। রাইট অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত দেহ থেকে আসে, লেফট অংশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড অংশ দেহ থেকে আসে। রাইটটা আসে রাইট অংশ থেকে, লেফট নিয়ে এসে লেফট অংশ থেকে। আনি ফেলে কোথায়? সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস থেকে ফেলে কোথায়? অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়াম দেয় কোথায়? ভেন্ট্রিকলকে। ভেন্ট্রিকল দেয় কাকে? বালবাসকে। বালবাস দেয় কাকে? বালবাস দেয় হচ্ছে ভেন্ট্রাল অ্যাওটাকে। আর ভেন্ট্রাল অ্যাওটাতে নিয়ে ফেলা হচ্ছিল ফুলকায়। তাহলে ফুলকায় গিয়ে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এক্সিট হবে, অক্সিজেন এন্ট্রি নেবে। তা বলো এখানে বিনিময় ঘটছে কি ঘটছে না? ঘটছে। তাই ফুলকাকে বলা হয় রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ। শ্বসন অঙ্গ। তাই দেখো লাস্ট টাইম দেখে নাও জিনিসটা আমি কী বললাম, দেহের ডান অংশ থেকে ডান ডাকটাস কুভিয়ে, বাম অংশ থেকে বাম ডাকটাস কুভিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে এসে ফেললো সাইনাস ভেনোসাসে। সাইনাস ভেনোসাস থেকে গেল কোথায়? অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাসে, বালবাস আর্টেরিওসাস তাকে হচ্ছিল ভেন্ট্রাল অ্যাওটায় পাঠাবে। ভেন্ট্রাল অ্যাওটা বিভিন্ন ধমনির মাধ্যমে তাকে পাঠাবে কোথায়? ফুলকায়। ফুলকায় যখন পাঠাবে, ফুলকায় কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অক্সিজেন ঢুকবে। অক্সিজেন কিন্তু এই পথে আর আসবে না, এটা বিপরীত গতিপথ ফলো করে সে আবার আসবে। মনে করো সে আবার কী করবে? অক্সিজেনটা কী করবে? অক্সিজেন মনে করো যে অক্সিজেন মনে করো ফুলকা থেকে একটা বিকল্প গতিপথ তৈরি করবে, করে অঙ্গে ঢুকবে। কোথায় ঢুকবে? অঙ্গে ঢুকবে। অঙ্গে অক্সিজেন টার্ন নেবে কিসে বলো? অক্সিজেন টার্ন নেবে হচ্ছিল কার্বন ডাইঅক্সাইডে। এই কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন শিরার মাধ্যমে আবার কোথায়? ডাকটাস কুভিয়ার মাধ্যমে আসবে সাইনাস ভেনোসাসে। রুই মাছের হৃৎপিণ্ডের, রুই মাছের রক্ত সংবহনের চক্রকারের একটা ছবি। ঠিক আছে, তা লক্ষ্য করো দেহের বিভিন্ন অংশ থেকে ডান এবং বাম থেকে ডান ডাকটাস কুভিয়ারি, বাম ডাকটাস কুভিয়ার রক্ত নিয়ে এসে ফেলবে সাইনাস ভেনোসাসে। সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাসে, ভেন্ট্রাল অ্যাওটা দিয়ে ফুলকায় চলে যাবে। ফুলকায় গিয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অক্সিজেন ঢুকবে। সেই অক্সিজেন যে পথে গেছে কার্বন ডাইঅক্সাইড সেই পথে আসবে না, তার বিপরীতে একটা গতিপথ ফলো করবে। গতিপথ ফলো করে এটা কি? যেহেতু একটা হৃৎপিণ্ডের মতো আরেকটা অংশ তৈরি করবে ডর্সাল অ্যাওটা। এই ডর্সাল অ্যাওটা দিয়ে বিভিন্ন অঙ্গে গিয়ে আবার পুনরায় কোথায় ফিরে আসবে? হৃৎপিণ্ডেই ফিরে আসবে। ঠিক আছে, ওই অংশটুকু আমরা নেক্সট দিন শিখবো। তোমরা শুধু আজকে ফোকাস দাও এই জিনিসটা তোমরা চিনতে পারছো কি না, হৃৎপিণ্ডটাকে চিনতে পারছো কি না, হৃৎপিণ্ডকে চিনতে পারছো কি না, দেখো ভালোভাবে একটা ফোকাস দাও। আমি হৃৎপিণ্ডের মধ্যে যে কপাটিকা আছে, কপাটিকাগুলোর অবস্থান এখন একটু জানিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে এখন দেখো হৃৎপিণ্ডটাকে আমরা যদি সুন্দর করে আর্ট করতে যাই, তাহলে প্রথমে আমাদের কী করতে হবে জানো? এরকম একটা কি আর্ট করে নিতে হবে। কি আর্ট করতে হবে? বইয়ের মধ্যে কিছুটা কিঞ্চিত ভুল আছে, কারণ আমরা জানি ডাকটাস কুভিয়ারি কয়টা? 2টা। বইয়ের মধ্যে 4টা দেওয়া আছে, ছবির মধ্যে তোমরা 2টাই দেবা। এটা ডাকটাস কুভিয়ারি, এটা ডিসি ডাকটাস কুভিয়ারি, এটার নাম এসভি সাইনাস ভেনোসাস, এর নাম কি? অ্যাট্রিয়াম। ভালো করে দেখো, এর নাম হচ্ছিল অ্যাট্রিয়াম। তুমি অ্যাট্রিয়াম আর্ট করে ফেলছো। এখন দেখো অ্যাট্রিয়ামের সাপেক্ষে
কি অ্যাড করে ফেলছো এটা ভেন্ট্রিকল 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 এটার নাম কি বিএ মানে কি বালবাস আর্টারিওসাস আর এখান থেকে যেটা উঠে গেছে এর নাম ভেন্ট্রাল অ্যাওটা লক্ষ্য করো এই জিনিস দুটো ছবি দুটো পাশাপাশি তুমি রাখো এটা তোমার পড়ার সুবিধার্থে তুমি কি করবা ফোকাস করবা নিজের চোখের মধ্যে আর এটা ড্রয়িং করার সময় তোমাকে এটা অ্যাড করতে হবে ঠিক আছে তাহলে বলো ভেন্ট্রাল অ্যাওটা আবার ভাগ হয়ে যাবে কয়টা অংশ জানো দুটো অংশে ডান ভেন্ট্রাল অ্যাওটা বাম ভেন্ট্রাল অ্যাওটা বুঝতে পারছো ডান ভেন্ট্রাল অ্যাওটা বাম ভেন্ট্রাল অ্যাওটা এখন এই লাল কলমটাকে ফোকাস করো তোমরা বুঝছো আমরা যেহেতু বলছি রক্ত প্রবাহিত হচ্ছে কি রক্ত প্রবাহিত হচ্ছে ডাক্টাস কুভিয়া থেকে সাইনাস ভেনোসাস হয়ে অ্যাট্রিয়াম হয়ে ভেন্ট্রিকল হয়ে বালবাস আর্টারিওসাস থেকে ভেন্ট্রাল অ্যাওটার মাধ্যমে অন্তর্বাহী ধমনী তৈরি করবে অন্তর্বাহী ধমনীর মাধ্যমে ফুলকায় যাবে ভাইয়া বের হয়ে যাচ্ছে আপনি নামটা কেন অন্তর্বাহী বললেন কারণ এটা ফুলকায় ঢুকতেছে তাই নাম হচ্ছিল অন্তর্বাহী ধমনী তাহলে বলো কোনটা গুরুত্বপূর্ণ বেশি বহির্বাহী না অন্তর্বাহী অবশ্যই এখানে অন্তর্বাহী কারণ কি ফিল্ট্রেশনটা ঘটছে বেসিক্যালি কোথায় ফুলকাতে রুইমাছের প্রধান শ্বসন অঙ্গের নাম কি ফুলকা লাল জিনিসটাকে দেখো এইটা কোথায় রয়েছে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কেন তুমি অ্যাট্রিয়ামকে আগে বলতে পারো না কারণ রক্ত যাচ্ছে সাইনাস ভেনোসাস থেকে কোথায় অ্যাট্রিয়ামে এটা কি বলতে পারো এটা হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে এটাকে কি বলতে পারো তুমি বলো এটাকে বলতে পারো তুমি কি বলো বলো এটাকে বলতে পারো তুমি হচ্ছিল কি ভেন্ট্রিকল এবং বালবাসের মাঝখানে ঠিক আছে তা দেখো আমি ওয়ার্ডগুলো সব মিশাই দিলাম তোমরা ওয়ার্ডগুলো আগে ফোকাস করেই নিয়েছো এখন দেখো আমরা এই কপাটিকাগুলোর নাম ভালো করে জানবো ঠিক আছে এই যে লাল কপাটিকা রয়েছে যা সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের সংযোগস্থলে রয়েছে তার নাম সাইনো অ্যাট্রিয়াল ভালভ কি ভালভ সাইনো অ্যাট্রিয়াল ভালভ যা সাইনাস ভেনোসাস থেকে রক্তটাকে অ্যাট্রিয়ামে প্রেরণ করবে বিপরীত দিকে আসতে দেবে না এইটার নাম কি এটার নাম হচ্ছিল অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার ভালভ যা রক্তকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতে দেবে কিন্তু ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে আসতে দেবে না এই কপাটিকার নাম কি এই কপাটিকার নাম হচ্ছিল ভেন্ট্রিকিউলো বালবাস ভালভ ভেন্ট্রিকিউলো বালবাস ভালভ যা রক্তকে ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিওসাসে আসতে দেবে বিপরীত দিকে আসতে দেবে না এই তিনটা কপাটিকার নাম খুব ভালো করে মনে রাখবা এবং এদের অবস্থান সাপেক্ষে এদের কাজটা তোমরা অটোমেটিক নিজেরাই মুখস্থ করতে পারবা তাহলে জিনিসটা বুঝতে তো পারছো রুই মাছের হৃৎপিণ্ডের কী বললাম প্রথমে আমি তোমাকে বললাম রুই মাছের হৃৎপিণ্ড কি রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে এক চক্রী সংবহনের অংশ কেন এক চক্রী কারণ এখানে শুধু কার্বন ডাই অক্সাইড আসে তাই একে কী বলা হয় শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হৃৎপিণ্ড তারপর গঠনটা বললাম কয়টা প্রকোষ্ঠ দুইটা একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল উপপ্রকোষ্ঠের নাম কি সাইনাস ভেনোসাস স্ফীত অংশের নাম কি বালবাস আর্টারিওসাস থেকে যে আউটা উঠছে তার নাম কি ভেন্ট্রিকুলার অ্যাওটা বা ভেন্ট্রাল অ্যাওটা কয় শাখায় ভাগ হয়েছে দুই শাখায় ভাগ হয়েছে ডান এবং বাম ডানটা গেছে ডান দিকের ফুলকায় বামটা গেছে বাম দিকের ফুলকায় ঢুকে তারা কী বাহী তৈরি করছে অন্তর্বাহী ধমনী তৈরি করছে কেন হৃৎপিণ্ড থেকে তো বেরোয় গেল ফুলকায় তো ঢুকলো যে কোনো একজনের সাপেক্ষে নাম নেবে এখানে ফিল্ট্রেশনে মেইন রোল প্লে করে কে ফুলকা তাই এখানে ওই ধমনীকে বহির্বাহী ধমনী না বলে কি বলা হয় অন্তর্বাহী ধমনী তা লক্ষ্য করো এই জিনিসটা হৃৎপিণ্ডের কী আছে কপাটিকা রয়েছে কারণ কপাটিকা ছাড়া হৃৎপিণ্ডের রক্ত প্রবাহিত হবে না কপাটিকা কয়টা তিনটা সাইনো অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলো বালবাস ঠিক আছে তাহলে এখন দেখো এখানকার রক্তগুলো কী হবে এই এখানে আসবে এখান থেকে এখানে আসবে এখান থেকে এখানে আসবে এখান থেকে এই পাশ দিয়ে বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন লক্ষ্য করে দেখো আমি তোমাদের যে বললাম হৃৎপিণ্ডের গঠন শিরা হৃৎপিণ্ড কেন বলা হয় তাও বুঝতে পারছো কপাটিকার নাম তাও বুঝতে পারছো এখন রক্ত প্রবাহের গতিপথ যদি তোমাকে বলি গতিপথটাকে আমি শর্টকাটে বুঝাই দিই ঠিক আছে বডি থেকে আসবে ভেইন যা পড়বে কোথায় ভেইন যা পড়বে হচ্ছিল ডাক্টাস কুভিরিতে ফেলবে কোথায় সাইনাস ভেনোসাসে তারপর অ্যাট্রিয়াম তারপর ভেন্ট্রিকল তারপর বালবাস আর্টারিওসাস তারপর কি একটা ভেন্ট্রাল অ্যাওটা এই ফুল ফর্মগুলো বই দেখে মিলাই নেবা বুঝছো বই দেখে মিলাই নেবা ঠিক আছে আর ভেন্ট্রাল অ্যাওটা এটাকে না নিয়ে ফেলবে কোথায় ফুল কাতে তো বলো তো রক্ত প্রবাহের গতিপথটা কি এক চক্রী কিনা অবশ্যই এক চক্রী কারণ ওরা হৃৎপিণ্ড দিয়ে ঢুকবে ফুলকায় যাবে কিন্তু ফুলকা থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরতে পারবে না ঠিক আছে ওকে এই কোশ্চেনে যখন হয়ে গেল আমাদের তাহলে এখন দেখো তো মানুষের হৃৎপিণ্ড আর রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য দেখো আমি যে ওয়ার্ডগুলো বলবো সেই ওয়ার্ডগুলো দেখো বুঝে নাও আগে মানুষের হৃৎপিণ্ড একটা আর্ট করি আমি এইভাবে দেখো মানুষের হৃৎপিণ্ড আর্ট করলাম ওকে সুপিরিয়র ভেনা গাভা ইনফেরিয়র ভেনা গাভা অ্যাওটা ঠিক আছে অ্যাওটা ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড এখানে পালমোনারি আর্টারি থাকবেই এখানেও কার্বন ডাইঅক্সাইড এখানেও কি কার্বন ডাইঅক্সাইড এগুলো বলো কি এগুলো হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে অক্সিজেন
অ্যাওটা দিয়ে কি বেড়ে গেছে, অ্যাওটা দিয়ে বেড়ে গেছে অক্সিজেন। তো রুই মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য মোস্ট ভ্যালুয়েবল এমসিকিউ বা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে টপিকটা মাথার মধ্যে নিবা, দেখো আমি কিছু লিখবো না, বলবো, বইয়ে আছে, তোমরা দেখলে বুঝতে পারবা। প্রথমে যেটা বলছে রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠী, মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী। চলে গেলা। রুই মাছের হৃৎপিণ্ড একচক্রী সংবহন, মানুষের হৃৎপিণ্ড দ্বিচক্রী সংবহনে যায়, ঠিক আছে, দ্বিচক্রী সংবহন। রুই মাছের হৃৎপিণ্ডে শুধু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, মানুষের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটাই পরিবাহিত হয়, ঠিক আছে। মানুষের হৃৎপিণ্ডে 2টা অ্যাট্রিয়াম থাকে, রুই মাছের হৃৎপিণ্ডে 1টা অ্যাট্রিয়াম থাকে। মানুষের হৃৎপিণ্ডে 2টা ভেন্ট্রিকল থাকে, রুই মাছের হৃৎপিণ্ডে 1টি ভেন্ট্রিকল থাকে। মানুষের হৃৎপিণ্ডে কোনো সাইনাস ভেনোসাস নাই, রুই মাছের হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাস আছে। মানুষের হৃৎপিণ্ডে কোনো বালবাস আর্টেরিওসাস নাই, রুই মাছের হৃৎপিণ্ডে কী রয়েছে, বালবাস আর্টেরিওসাস রয়েছে। এটার গঠন কি সরল, এটার গঠন কি জটিল, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো, লাস্ট টাইম বলে দিই আমি, আমার এই হাত নাও রুই মাছ, এই হাত নাও মানুষ, 2 প্রকোষ্ঠী 4 প্রকোষ্ঠী। একচক্রী সংবহন, দ্বিচক্রী সংবহন। শুধু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটাই পরিবাহিত হয়। একটা অ্যাট্রিয়াম, 2টা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, 2টা ভেন্ট্রিকল। এইটা কি, এটাতে সাইনাস ভেনোসাস থাকে রুই মাছে, মানুষের সাইনাস ভেনোসাস থাকে না। রুই মাছে বালবাস আর্টেরিওসাস থাকে, মানুষে থাকে না। মানুষ আবার রুই মাছের সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা থাকে না, মানুষের আবার সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা থাকে। এটা কয় বর্তনী, এটা 1 বর্তনী, এটা কত বর্তনী, 2 বর্তনী। এতটুকুই পড়ো আজকে। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু রুই মাছের রক্ত সংবহন তন্ত্রটা জানবো, ঠিক আছে। ধন্যবাদ।